নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন কি নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে ব্যাপার। কি এক্স্যাক্টলি কি নিয়ে আলোচনা করব। আজকের খেলা যারা যারা দেখেছেন তারাও আমার সাথে হয়তো একমত হবে যে এক্স্যাক্টলি কি নিয়ে আলোচনা করতে হবে। যাই হোক, শুরু থেকে আসি, শুরু করি। আগের দিনের ভিডিওর শেষে বলেছিলাম ইন্ডিয়াকে জিততে গেলে মোটামুটি 600, এখন হাসি পাচ্ছে এটা বলতে গেলে, যাই হোক, তো 600 থেকে 650 রান করতে হবে, 160-170 রানের মতন লিড নিয়ে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠাতে হবে। আমার তখন মাথায় আসেনি ফলোয়ার বাঁচাতে গেলে কি কি করতে হবে, সেটা না মাথা থেকে উড়েই গেছিল সত্যি। যাই হোক, তো এত হালকা চালেই কথাগুলো বলতে হবে বুঝতে পারিনি। তো সকালে খেলাটা শুরু হওয়ার সময় মোটামুটি ঠিকঠাকই সিগনালে শুরু হয়েছিল। যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুল যথেষ্ট স্টেডিলি এগোচ্ছিল। তো যশস্বী জয়সওয়াল তো যথেষ্ট ইন্টেন্টফুলি ব্যাটিং করছিল। গন্ডগোলটা বাঁধলো কেশব মহারাজের বলে। ওভারের 5টা বল মোটামুটি 85 করলো, কে এল রাহুল টুকটুক করে খেলে গেল। শেষ বলটা একটু ঝুলিয়ে দিল, একটু ওপরে, মানে স্পিডটা স্লো করে ওপর থেকে জাস্ট একটু ডিপ করে দিল, ব্যাস। কে এল রাহুলের যেটা গত 7-8 ইনিংসে একই রকম ভাবে, কি পেসারদের বলে কি স্পিনারদের বলে, ওই একই রোগ। ডিফেন্স করতে গেল, ডিফেন্সে বলের যেখানে ড্রপটা এক্সপেক্ট করেছিল তার যেহেতু বল স্লো হয়েছে, বল তার আগে ডিপ করেছে, পড়ে যেহেতু আগে পড়েছে বাউন্স হয়েছে, পড়ে ক্যাচ নিয়ে বেরিয়ে গেছে, কিছু বলার নেই। ঠিক আছে, এই পরিস্থিতি দেখো 65-66 রানের একটা ওপেনিং পার্টনারশিপ দেওয়ার পরেও যশস্বী জয়সওয়াল খেলছিল এবং সেট 50 রানে সেট, আমাদের ইন্ডিয়ার ওপেনার 50 রানে সেট। ওই অবস্থায় কেশব মহারাজেরই আর একটা বলে, কেশব মহারাজ না সাইমন হারমার, যাই হোক একই ব্যাপার, হ্যাঁ, বলে, হ্যাঁ সাইমন হারমারের বলে, না পুশ না, মানে না ফ্রন্ট ফুট না ব্যাক ফুট, না পুশ না রেজিস্ট, কোনোটাই কি যে করলো ওটা বোঝা গেল না, হ্যাঁ, গালিতে ক্যাচ। কিছু বলার নেই। ব্যাটসম্যান নিয়ে, এই ব্যাটসম্যানদের দুর্গতি নিয়ে এর আগেও বলেছি, অনেকবার বলা হয়েছে। এবং তারপরে সব থেকে ভয়ঙ্করতম ঘটনা থেকে পরে আসছে সাই সুদর্শন, ধ্রুব জুরেল এবং ঋষভ পান্ত। এরা কি মানে এক্স্যাক্টলি কি চিন্তা করে, মানে কি মাইন্ডসেটে কি চিন্তা করে এটা নেমেছিল। 96 রানে 2 উইকেট পড়লো, যশস্বী জয়সওয়াল আউট হলো। তারপরে এরা এক্স্যাক্টলি এদের মাইন্ডসেটটা কি ছিল আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে। ধ্রুব জুরেল মার্কো জেনসেনের বলটা অফ স্টাম্পের বাইরের বলে এবং যথেষ্ট শর্ট পিচ বলে ও বলটাকে লেগ সাইডে ঘোরাতে গেল ওই পরিস্থিতিতে, যেখানে 96 for 3 গেল। আর ঋষভ পন্থের কথা তো আর বলে লাভ নেই, আমি এইভাবেই খেলি, ওনার তো একটাই ডায়লগ, আমি এইভাবেই খেলি। তো যখন 100 রানে 7 উইকেট থাকলেও বোধহয় এইভাবে খেলবে, আর 75 রানে 1 উইকেট থাকলেও বোধহয় এইভাবেই খেলবে। জানি না এইভাবে খেলে আর কতটুকু, ওই পার্থের একটা ইনিংসের পরে আর এভাবে খেলে আর কতটুকু কি হবে আমি জানি না। তো জাদেজার আউটটা নিয়ে কিছু বলবো না, জাদেজার আউটটা যথেষ্ট দুর্ভাগ্যজনক। বলটা ওইরকম গুড লেন্থ স্পট, মোটামুটি ওরকম একটা স্পট থেকে হঠাৎ করে শুট করে উঠে গেছে। আজকের আরো একটা, যাই হোক ওটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু যেটা সব থেকে মানে আরো হাস্যাস্পদ, আমার হাসি পাচ্ছে এগুলো নিয়ে বলতে গেলে, মানে কি টিম ম্যানেজমেন্ট, কি সিলেক্ট করছে, কাকে কোথায়, প্রথমত টিম সিলেকশন, তারপরে ব্যাটিং অর্ডার, কোনো ভাবনার কোনো তল খুঁজে পাওয়া যাচ্ছে না। হয় এরা অত্যাধিক আমাদের থেকে ব্রিলিয়ান্ট, আর নয়তো আর বললাম না। ওয়াশিংটন সুন্দর আগের টেস্টে বোলিং করেনি, 3 নম্বরে ব্যাটিং করেছে। আজকে 26 ওভার বোলিং করেছে, আমি আগের দিনই বলেছি 26 ওভার বোলিং করেছে, কোনো দাগ কাটতে পারেনি। তো 3 নম্বরে ব্যাটিংটা করছিল ঠিকঠাক, ঠিক আছে, সাই সুদর্শন এসছে, ও 3 নম্বর ছাড়া ওকে ব্যাটিং পজিশন নেই ওর। 4 নম্বরে খেলা, 8 নম্বরে, সোজা 8 নম্বরে। 8 নম্বরে কেন খেলাতে হবে? যেহেতু নীতিশ রেড্ডিকে নিয়ে কথা হয়েছে, নীতিশ রেড্ডিকে তো একটু আগে না নামালে তো লোকে আবার কথা বলবে। নীতিশ রেড্ডিকে 7 নম্বরে নামিয়েছে। আরে নীতিশ রেড্ডি একটা বাউন্সার, মানে ওকে ব্যাটসম্যান হিসেবে খেলছে না বোলার হিসেবে খেলছে, বোঝাও মুশকিল। একে তো অলরাউন্ডার বানাবে। যাই হোক, অলরাউন্ডার কাকে বলে ওদের দেখে শেখা উচিত, সাউথ আফ্রিকাকে দেখে শেখা উচিত, তো সেটাতে পরে আসছি। একটা শর্ট পিচ বল সামলানোর ক্ষমতা নেই নীতিশ রেড্ডির। কি অকওয়ার্ড ভাবে আউট হলো,
এবং মার্করামের ক্যাচটা দেখে আমাদের ফিল্ডারদেরও শেখা উচিত, সে যাই হোক, এবং মানে ক্যাচটা থেকে শেখা উচিত এটা, যখন ক্যাচটা হাত থেকে পপ করছে তখন রিস্টটাকে তুলে দেওয়া। ও যদি রিস্টার এটা যদি নিচে পড়তো তখনই কিন্তু বল হাত থেকে বেরিয়ে যেত। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোও শেখার আছে। তো লোকের থেকে শিখতে কোনো লজ্জা নেই, বাইরের থেকে শিখতেও কোনো লজ্জা নেই। আমরা সেমি উইকেটে খেলতে জানতাম না, আগে জানতাম না, ধীরে 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 আমরা কিন্তু শিখেছি সেটা। যাই হোক, আর শেখার কথাই আর বললাম না। এই শিক্ষা সফর কবে শেষ হবে তাও জানি না। তো তারপরে আসি হচ্ছে আমি মানে আজকে ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসে সব থেকে বেশি বল খেলা প্লেয়ার হচ্ছে 9 নম্বরে নামা কুলদীপ যাদব। 134 বল খেলেছে কুলদীপ যাদব। 489 রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাটিং করতে গিয়ে একটা সময় 95 রানে 1 উইকেট ছিল, সেখান থেকে স্কোর দাঁড়ালো 122 ফর 7। আর মানে আর কিভাবে দুর্দশাটাকে ব্যাখ্যা করবো আমি জানি না। এবং 122 ফর 7-এর পরে যে অশ্বিন বলছি ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদবের মধ্যে যে 70 রানের পার্টনারশিপ হলো, ওটা কোনো ফাইট ব্যাক নয়। অনেকে বলবে ওটা ফাইট ব্যাক, বিশাল ফাইট ব্যাক করেছে, ওটা কোনো ফাইট ব্যাক না। ওটা জাস্ট ইন্ডিয়ার হারটাকে একটু ড্র্যাগ অন করেছে, মানে একটু টাইম বাড়িয়েছে আর কি, আর একটু পরে হারবে, আমার তো তাই মনে হয়, এর বেশি কিছু মনে হয় না। যদি সাউথ আফ্রিকা ফলোয়ার এনফোর্স করে দিত তাহলে কালকের মধ্যেই রেজাল্ট হয়তো হয়ে যেত। তো যেহেতু সাউথ আফ্রিকা আবার ব্যাটিং এর চান্স নিয়েছে, ব্যাটিং এর ডিসিশন নিয়েছে, হয়তো একটু পরে, হয়তো কালকে বা পরশু দিনকে হয়তো গিয়ে ওটা ইন্ডিয়ার হারতে পারে। কিন্তু ইন্ডিয়ার হারাটা ইনএভিটেবল। যখন তুমি টিমের মধ্যে ধ্রুব জুড়েল হচ্ছে তোমার প্রথম 6 নম্বরের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, ইন্ডিয়ার বেস্ট 6টা ব্যাটসম্যানের মধ্যে একজন হচ্ছে তোমার ধ্রুব জুড়েল, আরেকজন তোমার ইন্ডিয়ার 6টা ব্যাটসম্যানের আরেকজন ব্যাটসম্যান হচ্ছে তোমার বেস্ট ব্যাটসম্যান হচ্ছে সাই সুদর্শন, আর ইন্ডিয়ার টপ অলরাউন্ডারের মধ্যে একজন হচ্ছে তোমার নীতিশ রেড্ডি। তাহলে তোমার এই ফলাফল তো তোমার এই ফলাফল নিয়ে কারোর কোনো মানে ক্ষোভ থাকা উচিত নয়, যেটা হওয়ার সেটাই হবে। এবং আমি চাইছি হারুক, কেননা হারলে পরে এই পরিস্থিতি থেকে যদি বাই চান্স মিরাকুলাস ভাবে যদি ইন্ডিয়া কোনোভাবে ম্যাচটা ড্র করে ফেলে বা জিতে যায়, এটাকে সেই কামব্যাকের গল্প বলে ধরে নেওয়া হবে, এবং বাকি যত দোষ যা নিয়ে আমরা কথা বলেছি সেগুলো সব কার্পেটের তলায় চাপা পড়ে যাবে। এবং কার্পেটের তলায় চাপা পড়ে এমনিতে হারলেও যাবে, কোনো কথা নয়, কারণ এরপরে ওডিআই সিরিজ আসছে, রোহিত শর্মা কোহলির প্রত্যাবর্তন, রোকো আসছে, এইসব করে টোরে আগস্ট মাসে যখন এরপরে নেক্সট টেস্ট সিরিজ যাবে, অটোমেটিক্যালি মানুষ ভুলে দেবে। মানুষের স্মৃতি তো খুব অল্প, তো অলরেডি হয়তো ভুলে যাবে। তো বেটার এটাই এক্সপেক্টেড যেন এই ফলাফল যেগুলো হচ্ছে সেগুলো যেন ভুলে না যাওয়া হয়। আচ্ছা, এবার আসি বোলিং এর ব্যাপারে। কালকে কুলদীপ যাদব একটা ওদের প্রেস কনফারেন্সে এসে বলছিল যে পিচ তো পুরো হাইওয়ে, পিচে কোনো টার্ন নেই, কোনো মানে মুভমেন্ট নেই, কিচ্ছু নেই। আজকে সাউথ আফ্রিকান স্পিনাররা দেখিয়ে দিয়েছে, বাইরে লজ্জার ব্যাপার এটাই, বাইরের দেশের স্পিনাররা যেটাতে আমাদের প্রফিসিয়েন্সি ছিল সেই স্পিনিং ডিপার্টমেন্টে বাইরের দেশের স্পিনাররা, সাউথ আফ্রিকান স্পিনার যাদের স্পিন খেলার ব্যাপারে এত দুর্নাম, যাদের দেশে একটা স্পিন পিচ ঠিকঠাক তৈরি হয় না, তাদের দেশের স্পিনাররা আমাদের দেশে শেখাচ্ছে স্পিন বল টেস্টে স্পিন বোলিং কি করে করতে হয়। আমি বলছি কি করে কেশব মহারাজ যখন KL রাহুলকে আউট করেছিল, ওই বলটা দেখবেন, প্রথম 6টা বল মোটামুটি 80-85-তে, ওই বলটা ওই ওভারের সবচেয়ে স্লোয়েস্ট বল, 72 না 75-এ বলটা করেছে। এত স্লোতে বলটা ছেড়েছে, এবং অত স্লোতে বলটা ছেড়েছে বলে বলটা হাওয়ায় ডিপ করে যেখানে ড্রপ করার কথা ছিল তার ঠিক একটু আগে ড্রপ করেছে, KL রাহুলকে ফলস শট খেলতে বাধ্য করেছে। আমাদের ইন্ডিয়ার কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার মতন এত বড় বড় নামধারী স্পিনাররা এই বলের স্পিডটাই যে কন্ট্রোল করতে পারলো না, 95-এ বল করে গেছে। হবেই, এটা স্বাভাবিক, কারণ টি-20 ক্রিকেটে এই জিনিসটাই দরকার। টি-20 ক্রিকেটে মারের হাত থেকে বাঁচতে গেলে কেউ টি-20-তে কেউ ফ্লাইট দেয় না, খুব কম বলার আছে ফ্লাইট দেয়। তোমাকে মার থেকে বাঁচতে গেলে হয় তোমাকে ভ্যারিয়েশন অ্যাপ্লাই করতে হবে, নয়তো তোমাকে বলের স্পিড বাড়াতে হবে। তো কুলদীপ যাদবের এর আগে বলের স্পিড নিয়ে ইস্যু ছিল, স্পিড কম বলে ইস্যু ছিল, এখন বলের স্পিড এত বাড়িয়ে ফেলেছে সেটা ইস্যু হয়ে গেছে। এই তো গেল স্পিনারদের কথা। এবার পেসারদের কথায় আসি। সবাই জানেন মার্কো জ্যানসেন অলরাউন্ডার একে বলে,
দ্যাট ইজ হোয়াট ইউ কল্ড এন অলরাউন্ডার। সেলুরান মুথুস্বামী বলই পায়নি, ব্যাটে করে দেখিয়ে দিয়েছে, দ্যাট ইজ হোয়াট ইউ কল এন অলরাউন্ডার। মার্কো জ্যানসেন যে 6খানা উইকেট নিয়েছে, 6খানাই শর্ট বলে নিয়েছে, এবং 6টার মধ্যে 3টে যদিও আমাদের ব্যাটসম্যানরা তাকে মানে গিফট করেছে, আমি জানি না, মানে নিউ ইয়ার আসছে বোধহয়, নিউ ইয়ারের গিফট করেছে। তো প্রত্যেকটা 6টা উইকেটে 6টা শর্ট বলে নিয়েছে, এবং জাদেজাকে যেটা আউট করেছে, নীতিশ রেড্ডিকে আউট করেছে, দুরন্ত বল, এবং বলের স্পিডও এমন কিছু আহামরি নয়। হ্যাঁ মানছি, ওর যেহেতু হাইটটা বেশি, বলটা 8 ফুট ওপর থেকে পড়ে, ঠিক আছে, কিন্তু মানে নিজের হাইটটাকে ইউজ করা, বোলিং অ্যাঙ্গেল গুলোকে ইউজ করা, এগুলো যথেষ্ট ক্রেডিটেবল। 6টা উইকেট নিয়ে চলে গেল ছেলেটা, এবং মার্করাম 5খানা ক্যাচ। যাই হোক, যত বলবো তত মানে মনে হচ্ছে মানে সেই একই গল্প বারবার বারবার করে বলে যাচ্ছি, কোনো লাভ হবে না। ওয়াশিংটন সুন্দরকে 8 নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে দিয়েছে আজকে। মানে আমি জানি না টিম ম্যানেজমেন্টকে বুদ্ধিগুলো ঠিক কার মাথা থেকে আসছে, গৌতম গম্ভীরের মাথা থেকে আসছে, নাকি গৌতম গম্ভীরকে কেউ শীতাংশু কোটাক বুদ্ধি দিচ্ছে, নাকি নিজের মাথা থেকেই এই সমস্ত মানে আজগুবি চিন্তা ভাবনা আসছে? কোনো 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 অ্যান্সার নেই, নো অ্যান্সার। তারপরে যাই হোক, সাউথ আফ্রিকা তো ফলোয়ান এনফোর্স করেনি। কুলদীপ যাদব দেখিয়ে দিয়েছে, 1 মিনিট, কুলদীপ যাদব দেখিয়ে দিয়েছে এই পিচে যদি তোমার যদি ইয়ে থাকে, তোমার যদি নিজেকে টিকে থাকার মতন যদি তোমার মানসিকতা থাকে, তাহলে এই পিচে টেকা যায়। 134টা বল যদি একটা 9 নম্বরের ব্যাটসম্যান খেলে, আর তাহলে 3, 4, 5 নম্বরের ব্যাটসম্যানের থেকে আমরা কি এক্সপেক্ট করবো? একটা দুর্দান্ত শট। সাই সুদর্শন আজকে কিভাবে আউট হলো? মিড উইকেটে একটা ফিল্ডার ছিল, লং হপ বল ছিল, লং হপ বলে ওই একটা ফিল্ডারের হাতেই ক্যাচটা দিয়ে চলে গেল। একটা 3 নম্বরের ব্যাটসম্যান। আমাদের ইন্ডিয়ার টেস্টে এটাই ধরা হয় যে দেশের বেস্ট 6টা ব্যাটসম্যান টপ 6-এ খেলবে। তো সেই অনুযায়ী হিসাব করতে গেলে আমাদের সিলেকশন নিয়ে যাই হোক না কেন, যা আমাদের টিম সিলেক্ট হয়েছে সেই অনুযায়ী 3 নম্বরে খেলা প্লেয়ার সাই সুদর্শন দেশের টপ 6টা প্লেয়ারের একজন। তো দেশের টপ 6টা প্লেয়ারের একজন যখন সিচুয়েশন ডিমান্ড করছে, তখন এইভাবে আউট হচ্ছে। এখান থেকে আমাদের দেশের ক্রিকেটটা সম্বন্ধে একটুখানি বোঝা উচিত আমাদের। আমি বারবার বলেছি, আমি আবার বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলবো। সরফরাজ খান বসে আছে, ঋতুরাজ গায়কোয়াড় বসে আছে, রিঙ্কু সিং বসে আছে, অভিমন্যু ঈশ্বরন বসে আছে, করুণ নায়ার বসে আছে, এবং আরো আমি 10 জনের নাম বলে দিতে পারবো যারা বসে আছে টেস্টের সুযোগগুলো পাওয়ার জন্য। সাই সুদর্শন অনেকগুলো সুযোগ পেয়ে গেছে। আর কবে 3 নম্বরে খেলার মানে আর কবে ওর ট্যালেন্টটা বেরোবে আমি জানি না। এবং সেটা নিয়ে খুব একটা কিছু মানে এটা ওর দোষও নয়, এটা ওর দোষও দিয়েও লাভ নেই। ওর ঘরোয়া ক্রিকেটের অ্যাভারেজ 39, যেখানে 55, 60 ঘরোয়া ক্রিকেটের যারা রঞ্জিতে অ্যাভারেজ করে প্লেয়াররা বসে আছে। আমি জানি না কি বেসিসে টিম সিলেকশন হচ্ছে। আমার তো মনে হয় না গত 2 বছরে সাই সুদর্শন রঞ্জিতে কোনো একটা বড় ইনিংস খেলে এসছে এবং কোনো একটা ডিটারমিন্ড ইনিংস খেলেছে, কোনো একটা ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছে যে ওকে 3 নম্বরে সুযোগ দিতে হবে। হ্যাঁ, আইপিএলেও 3 নম্বরে খেলে, জিটির হয়েও 3 নম্বরে খেলে, তো তাই জন্য ওকে টেস্টে 3 নম্বরে সুযোগ দিয়ে দাও। এবং সে 3 নম্বর ছাড়া অন্য কোনো পজিশনে এসে খেলার ইয়েও নয়, খেলার জন্য সাসেপ্টেবল মানে ক্যাপাবিলিটিও নয়, ক্যাপাবেলও নয়। তো তাই জন্য তাকে সরাতে গেলে ওয়াশিংটন সুন্দর যে গত টেস্টেও সব থেকে বেশি বল খেলেছিল এবং যার খেলাটা যার ব্যাটিংটা সামান্যতম হলেও কনভিন্সিং লাগছিল, তাকে সরিয়ে নিয়ে আসা হলো 8 নম্বরে। সেখানেও সে দলের হাই স্কোর, মানে সেকেন্ড হাই স্কোর 48। সব থেকে ভালো ব্যাটিং তো আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরই করেছে। এই হলো কথা। এবার এরপরে ওয়ে ফরওয়ার্ড চিন্তা করতে হবে। ওয়ে ফরওয়ার্ড কিছু চিন্তা করার নেই। কালকে সাউথ আফ্রিকা মোটামুটি দুটো সেশন ব্যাটিং করে ছেড়ে দেবে, এবং আজকে কোনো উইকেট যেহেতু পড়েনি, 8 ওভারের মধ্যে কোনো উইকেট পড়েনি এবং সেটা এক্সপেক্টেডও নয়। হ্যাঁ, আমার তো এবার মনে হচ্ছে জসপ্রীত বুমরা সিরাজের ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন উঠে যাচ্ছে। লেংথ চেঞ্জ করা, এই পিচে লেংথ চেঞ্জ করা কি করে? শুধু সিরাজ তো শুধু রিভার্সিং এর উপর ডিপেন্ডেন্ট। যখন পিচে রিভার্সিং হবে তখন সিরাজ উইকেট নেবে। নতুন বলে সিরাজ উইকেট নেয় না, ঠিক আছে, সে অনেকদিন ধরে চলছে, ভুলে গেছে উইকেট নিতে, প্রপার সুইং করানো ভুলে গেছে। ওই ওয়াবল সুইং একটা আছে আর রিভার্স সুইং, ব্যাস, দ্যাটস অল। আর আমার বোলিং এর যা স্ট্যান্ডার্ড, আমার মনে হয় না কালকে 2 সেশনে অল আউট করতে পারবে বলে। এবং অল আউট না করলেও সাউথ আফ্রিকার কিছু যায় আসে না। 295 রানের লিড নিয়েছে, 295 রানের লিড করেছে, 0 রান করে ছেড়ে দিল, ইন্ডিয়া ইনিংসে হারবে।
যদি যদি ইন্ডিয়াকে এনফোর্স করে দিত, ইন্ডিয়া ইনিংসে হারতো। ওরা তো শুধু ওদের বোলারদের রেস্ট দেওয়ার জন্য ওরা অ্যাফোর্ড করতে পারে ওদের বোলারদের রেস্ট দেওয়ার কথা, আমরা পারি না, যাই হোক। তো সেই কারণে ওরা ব্যাটিং করে নিচ্ছে যতক্ষণ উইকেটটা একটু ভালো থাকে। উইকেট এখনো ভালো আছে, উইকেটের মধ্যে আহামরি কিচ্ছু নেই। আমরা মানে একদম ফার্স্ট দিনে আমরা আলোচনা করেছিলাম উইকেট হয়তো এই 3-3-6-2-8 সেশনের পরে ভাঙবে, এখনো অব্দি উইকেট ভাঙেনি, একটা দুটো বল ওয়ারেন্টি আর হচ্ছে, এটুকু তো হবেই, এখনো উইকেটে কোনো জুজু নেই। তো কালকে 2 সেশন অন্তত মোটামুটি এরকমই থাকবে করে, যখন মানে 3.5 দিন খেলে মোটামুটি লাস্ট সেশনের কিছুটা আর পরের দিনটা ইন্ডিয়ার জন্য রাখবে, মোটামুটি সেভ করে নেবে যে আমরা এখান থেকে হারতে পারি না, ব্যাস ওইখানে ইন্ডিয়াকে ছাড়বে। তো তারপরে কি হবে, তো হয় কালকে শেষ হবে, কালকেও শেষ হয়ে যেতে পারে, বলা যায় না, কালকে শেষ হবে না পরশু শেষ হবে সেটা এখন দেখতে হবে। হারছে তো বটেই, 5% চান্স আছে ড্র করার, যদি সাউথ আফ্রিকা ভুল করে ড্রটা তখন হবে। এটা পুরো সাউথ আফ্রিকার হাতের ম্যাচ, এটা সাউথ আফ্রিকার হারার ম্যাচ, মানে সাউথ আফ্রিকা যদি চায় তবে সাউথ আফ্রিকা হারবে। বলতে খারাপ লাগে কথাগুলো, কিন্তু এটাই সত্যি। আমরা ঘরের মাঠে গত হিসাব করে দেখতে গেলে গত 1-2, ওদিকে নিউজিল্যান্ডের সাথে 3টে, 3-2-5, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টো, গত 7টা টেস্টে আমরা এই নিয়ে 5টা টেস্টে হারতে চলেছি। গত তো 53 বছরের ইতিহাসে এরকম হয়নি কখনো। আজকে আমি একটা স্ট্যাটস দেখছিলাম, ইন্ডিয়ার বোলিং এর কথা তো ছেড়েই দিলাম, আজকে ব্যাটসম্যানদের একটা স্ট্যাটস দেখছিলাম। এই যে এত বড় বড় বিরাট কোহলি, রোহিত শর্মাকে বাদ দিয়ে দলের ব্যাটিং ডেপথ বাড়ানো হলো, এত বড় বড় ব্যাটসম্যান এলো, তার ফলশ্রুতি কি 2024 সালের আগে প্রথম 1 থেকে 6 নম্বর ব্যাটসম্যানের রানস পার উইকেট ছিল 44, সেটা পোস্ট 2024 এ এসছে 33-তে নেমে এসছে। আর বলস পার উইকেট, যেটা একটা ব্যাটসম্যান মানে অ্যাভারেজ 1 থেকে 6 নম্বর ব্যাটসম্যান যতগুলো বল খেলে, যেটা বিফোর 2024 এ ছিল হচ্ছে 69, আর এখন সেটা এসে দাঁড়িয়েছে 54, মানে 15টা বলের ব্যবধান। পার টেস্টে 15টা বল, মানে আপনারা তো শুনতে লাগছে 15টা বল, পার টেস্টে 15টা বল মানে হচ্ছে 7-15 105টা বল, 105টা বলে কিন্তু 70টা রান হয় টেস্টে, মানে 70 রান আমরা কমিয়ে দিয়েছি একবারে, অন এন অ্যাভারেজ 70 রান কমিয়ে দিয়েছি। তাও তো মানে ইংল্যান্ড সিরিজের শুভমান গিলের ওই রকম ইনিংস ওইগুলো ছিল, ওগুলো এখানে কাউন্ট হয়েছে, তো ওগুলো না হলে তো আরো লজ্জাজনক স্ট্যাটস দেখাতো। যাই হোক, এই হলো খেলার কথা। ইন্ডিয়া সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্টের গতি প্রকৃতি আমার মনে হয় 2-0-তে বেরিয়ে যাবে সাউথ আফ্রিকা। তো 2-0 কি আর 1-0 কি, সিরিজ তো ওদের হাতে। বিজিটির কথা ভুলে যাও। তো এখানে আমার ওয়ে ফরওয়ার্ড একটাই আছে, এখনো বোর্ডের মানে মাথায় মানে শুভ বুদ্ধির উদয় হোক, এই পরীক্ষা নিরীক্ষাগুলো বন্ধ করা হোক এবং একটা সুটেবল টেস্ট টিম আনা হোক। সুটেবল টেস্ট টিম, ইন্ডিয়ার 140 কোটি, আমি বারবার বলি ইন্ডিয়াতে 143 কোটি জনসংখ্যা, প্রত্যেকটা রঞ্জি টিমে 20টা করে প্লেয়ার, রঞ্জি টিমে চান্স পেতে গেলে লোকের কালঘাম ছুটে যায় একটা স্টেট থেকে। সেখানে 32টা রঞ্জি টিম আছে, 640 থেকে 650 প্লেয়ার আছে, তার মধ্যে থেকে 6টা ব্যাটসম্যান বেরোবে না? প্রপার 6টা ব্যাটসম্যান বার করা হোক এবং প্রপার 4টে বোলার বার করা হোক এবং এদেরকে সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, 10টা ব্যাটসম্যানের একটা কোর, 7টা বোলারের একটা কোর এবং 3টে অলরাউন্ডারের একটা কোর, ব্যাস এই নিয়ে একটা টেস্ট টিম তৈরি করা হোক। ইরেসপেক্টিভ অফ টি20 সিলেকশন ও ওডিআই সিলেকশন, কেউ টি20তে ভালো করছে মানে তাকে শর্ট করে টেস্টে ঢুকিয়ে দিলে, সেরকম করে তো অভিষেক শর্মা কি দোষ করেছে? অভিষেক শর্মাকেও টেস্টে নামিয়ে দিই, বাদ আর কি রইল? সাই সুদর্শনকে তুমি নামাতে পারছো, তো অভিষেক শর্মা আসলে 2-3টে মেরে আরো বেশি রান করবে সাই সুদর্শনের থেকে। এটা ওয়ে আউট নয়, প্রপার ওয়ে আউট চিন্তা করতে হবে। তো যাই হোক, এই নোটে এই আলোচনাটা শেষ করলাম। এবার আরেকটা আলোচনা আছে আজকে, ওডিআই টিম সিলেকশন হচ্ছে কালকে রাত্রিবেলা। আমরা ভিডিওটা করার পরে তখন দেখলাম ওডিআই টিমের টিমস এসছে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার 15 জনের টিম অ্যানাউন্স হয়েছে। তো আমাকে একটু দেখতে হবে টিমটা, কারণ মানে এত উইয়ার্ড টিম সিলেকশন। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো হয়েছে, যেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় চান্স পেয়েছে এবং এটা লং পেন্ডিং ছিল, এটা আমি খুব খুশি হয়েছি। ঋতুরাজ গায়কোয়াড়কে চান্স দেওয়া হয়েছে অবশ্যই, কিন্তু ওকে খেলাতে হবে। তিলক ভার্মাকেও এশিয়া কাপের ফাইনালে তিলক ভার্মা যা ইনিংস খেলেছে, তো
তো ও ডিজার্ভ করে, যদিও সাউথ আফ্রিকাতে জঘন্য খেলেছে যেটা ইন্ডিয়া এ সিরিজে, তারপরেও ডিজার্ভ করে, হি ইজ এ ডিজার্ভিং ক্যান্ডিডেট। কিন্তু মানে অন্তত একটা ম্যাচে অন্তত চান্স দেওয়া উচিত, আর ঋতুরাজ গায়কোয়াড়ের তো চান্স পাওয়াই উচিত। এবং ইন্ডিয়ার ব্যাটিং এর যা ছিড়ি, তো আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে এদের দুজন চান্স পেয়েছে, খুব ভালো কথা। কতগুলো ওয়ার ডিসিশন নিয়ে আমি বলছি। সিরাজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সিরাজের ওয়ার্কলোড, আমার তো মনে হয় না সিরাজের ওয়ার্কলোডের কোনো ইস্যু ছিল বলে। সিরাজ বাদ, আকসার প্যাটেল বাদ, তার বদলে হঠাৎ করে জাদেজাকে ঢুকিয়ে নেওয়া হলো টিমের মধ্যে। জাদেজাকে কিন্তু এতদিন ধরে টেস্টের জন্যই ভাবা হচ্ছিল, জাদেজাকে টিমে ঢুকিয়ে নেওয়া হলো আকসার প্যাটেলের বদলে, লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। আকসার প্যাটেলের কোনো চোটও নেই, এখানে তোমার ওয়ার্কলোডেরও কোনো গল্প নেই। আকসার প্যাটেল স্পিনিং অলরাউন্ডার, সেম অলরাউন্ডার, ঠিক আছে। সঞ্জু স্যামসন বাইরে। এবার আস্তে আস্তে 2-3 থেকে ছিল 3 নম্বর, 2 থেকে 3 নম্বরে ছিল, টপ অর্ডার থেকে আস্তে আস্তে 6 নম্বর 7 নম্বরে খেলানোর চেষ্টা করা হলো। এখন সঞ্জু স্যামসন বাইরে। অ্যাজ এন উইকেট কিপার ধ্রুব জুরেল পেয়েছে, 3 নম্বর উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছে। KL রাহুল ক্যাপ্টেন আছে, উইকেট কিপিং ও মোস্ট প্রবাবলি KL রাহুলই করবে। ঋষভ পান্ত হঠাৎ করে টিমে ঢুকে গেছে, ঠিক আছে, ভালো কথা। থার্ড উইকেট কিপার, একটা 3 ম্যাচের সিরিজে থার্ড উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরেল রয়েছে। তো ধ্রুব জুরেল কিপার হিসেবে খেলবে না ব্যাটসম্যান হিসেবে খেলবে? আমার বক্তব্য, যদি ব্যাটসম্যান হিসেবে খেলে ধ্রুব জুরেল সঞ্জু স্যামসনের থেকে বেটার কোয়ালিটি। কারণ T20-তে তো তুমি এটা স্থাপিত করেই দিয়েছো যে জিতেশ শর্মা সঞ্জু স্যামসনের থেকে বেটার কোয়ালিটি। কারণ জিতেশ শর্মা সুযোগ পাচ্ছে, পরিষ্কার কথা। জিতেশ শর্মা সুযোগ পাচ্ছে, সঞ্জু স্যামসন সুযোগ পাচ্ছে না। তো জিতেশ শর্মা সুপার ওভারে কি করেছিল ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে, সে তো সবার চোখে দেখা। যাই হোক, ছেড়ে দিলাম, ওই তর্ক না হয় নাই গেলাম। তো কিন্তু এখানে আমার একটা মানে হাসি পাচ্ছে যে ধ্রুব জুরেলের ব্যাটিং কোয়ালিটি সঞ্জু স্যামসনের থেকে ভালো, ঠিক আছে, ভালো কথা। রবীন্দ্র জাদেজাকে হঠাৎ করে ঢুকিয়ে দেওয়া হলো, জয়সওয়াল টিমে এসছে, ঠিক আছে, খুব ভালো কথা। প্রসিদ্ধ কৃষ্ণাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে টিমে আউট অফ নো ওয়ে। আকাশদীপকে চান্স দেওয়াই যেত। আচ্ছা, গিল আর শ্রেয়াস আইয়ার তো বাইরে। গিলের যা কন্ডিশন, ও মোটামুটি জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবে না। আর শ্রেয়াস আইয়ারের একটা আপডেট দিয়ে দিই, শ্রেয়াস আইয়ার 2 মাস পর থেকে রিহ্যাবিলিটেশন শুরু করবে। আমি জানি না এরপরে ওডিআই ওয়ার্ল্ড কাপটাও না ওর বেরিয়ে যায়, জানি না, কিন্তু আমার মনে হয় না বেরোবে বলে। যাই হোক, মোদ্দা কথা, এখন চোটে আছে, 2 মাস পরেও রিহ্যাবিলিটেশন শুরু করবে। তাহলে কবে ফিরবে সেটা নিয়ে মানে আগামী মোটামুটি 6 মাসের মতন গল্প ধরে নেওয়া যায়। বরুণ চক্রবর্তীকে সিলেক্ট করা হয়নি, খুব ভালো ডিসিশন। কারণ বরুণ চক্রবর্তীর হাঁটুতে সমস্যা আছে, ওকে বেস্ট জায়গায় ওকে সিলেক্ট করতে হবে, বেস্ট জায়গায় নিতে হবে। যেমন ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে ইম্পর্টেন্ট জায়গায় বরুণ চক্রবর্তীকে ইউজ করতে হবে। এইসব মানে বাইলেটারাল সিরিজ খেলিয়ে ওর শরীর থেকে এক্সট্রা স্ট্রেংথ নষ্ট করার মতন দরকার নেই। আর স্বামীকে তো বাই বলে দেওয়া হয়েছে, স্বামীকে আর মানে সিলেক্টরদের চিন্তা ভাবনাতেই নেই। সে রঞ্জিতে 10টা উইকেট নিই, 12টা উইকেট নিই, 15টা উইকেট নিই, যতগুলো উইকেট নিই, ঠিক আছে। অলরেডি 3 ম্যাচে 20টা উইকেটের বেশি নেওয়া হয়ে গেছে রঞ্জিতে। স্বামীকে সিলেক্ট করবে না, এই হলো কথা। হর্ষিত রানাকে সিলেক্ট করা হয়েছে। অস্ট্রেলিয়াতে হর্ষিত রানা কি বোলিং করেছে সবাই দেখেছে, এবং হর্ষিত রানা কোনো অ্যাঙ্গেল থেকে বোলিং অলরাউন্ডার হতে পারে না। তো সেরকম যদি হর্ষিত রানা যদি বোলিং অলরাউন্ডার হয়, আমিও বলবো রাবাডা বোলিং অলরাউন্ডার। পাকিস্তানের এগেনস্টে 80 রান করেছে, ঠিক আছে। তো যাই হোক, তো জোর করে বোলিং অলরাউন্ডার খুঁজতে গিয়ে হয়তো হর্ষিত রানাকে সিলেক্ট করা হয়েছে, হয়তো ম্যাচও খেলবে। তারপরে হচ্ছে ওয়াশিংটন সুন্দর, কিছু বলার নেই। নীতিশ শেড্ডিকেও নেওয়া হয়েছে। নীতিশ শেড্ডি ওই অস্ট্রেলিয়াতে একটা বিজিটিতে একটা সেঞ্চুরি করেছিল, সেই সেঞ্চুরির পর থেকে এখনো অব্দি না তুমি আইপিএল এ কিছু করতে পেরেছো, না তুমি ইংল্যান্ডের সাথে টেস্টে কিছু করতে পেরেছো, না এখানে তুমি কিছু করতে পারছো। এগেন নীতিশ রানা হ্যাজ বিন সিলেক্টেড, ঠিক আছে। আর্শদীপ সিলেক্টেড, ঠিক আছে। আর্শদীপের ঠিক আছে, ওর চান্সটা ডিজার্ভিং। কুলদীপ যাদব সিলেক্ট হয়েছে। এই হলো আমাদের টিম। আকাশদীপকে পিক করা হলো না, আকাশদীপের বদলে প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখা হলো। কেন? তুমি বোলিং অলরাউন্ডারের পেছনে ছুটছো, আকাশদীপ তো ব্যাটিং এ তোমাকে 10টা রান দিতে পারতো। তো তুমি যখন সিলেকশনের মাপকাঠিটা যদি তুমি এরকম রেখেছো, তো তাহলে সেই মাপকাঠিটা তো সবার জন্য তো একই হওয়া উচিত। প্রসিদ্ধ কৃষ্ণ তো আমার মনে হয় ব্যাটও ধরতে পারে না। তো প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় তুমি আকাশদীপকে তো তুমি সিলেক্ট করতে রাখতেই পারতে না। প্রসিদ্ধ কৃষ্ণকে চান্স দেওয়া হলো ওভার আকাশদীপ, ঠিক আছে। দেখা যাক, এই 15 জনের তো টিম সিলেকশন। আমি একবার টিমটা আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে, যে ঋতুরাজ গায়কোয়াড়, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত,
তিলক ভার্মা, বিরাট কোহলি, KL রাহুল, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি এবং আর্শদীপ সিং। এই হলো আমাদের 15 জনের টিম। এখান থেকে আমার মনে হয় প্রথমে যশস্বী জয়সওয়াল একটা বা দুটো ম্যাচে চান্স পাবে এবং ঋতুরাজ গায়কোয়াড়ও মোস্ট প্রবাবলি চান্স পাওয়া তো উচিত। প্রপার মানে দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ থাকে তাহলে ঋতুরাজ গায়কোয়াড়ের একটা কি দুটো ম্যাচে চান্স পাওয়া উচিত। দুটো ম্যাচে হ্যাঁ ঠিক আছে মানলাম, দুটো ম্যাচে জয়সওয়ালকে দেখলে একটা ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়কে দেখা হলো। কিন্তু তিলক ভার্মার চান্স পাওয়াটা একটু মুশকিল আছে, কারণ মিডল অর্ডারে বিরাট কোহলি রয়েছে, রোহিত শর্মা তো ওপেনিং এ রয়েছে। তো ঋতুরাজ গায়কোয়াড় ওপেনিং এ আমার মনে হয় না পাবে বলে, 3 বা 4 নম্বরে পাবে। ঋষভ পান্ত চান্স পায় কিনা সেটা আমার দেখার খুব ইচ্ছা আছে, কারণ KL রাহুল উইকেট কিপিং ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার, এবং আইডিয়াল সিচুয়েশন অনুযায়ী ওয়ার্ল্ড কাপে KL রাহুলকেই যাওয়া উচিত। KL রাহুলেরই অ্যাজ এন উইকেট কিপার যাওয়া উচিত। সেখানে ব্যাকআপ কিপার হিসেবে ঋষভ পান্ত ঠিক আছে। 3টে উইকেট কিপার কি করতে নিয়ে যাওয়া হয়েছে, মানে এখন টিমের সিলেকশনে 3টে উইকেট কিপার কি করে দিয়ে টিমটাকে ভরানো হলো আমার জানি না, আমার মাথায় আসেনি। অনেক উচ্চ মার্গের চিন্তা ভাবনা থাকতে পারে। তো এই হলো আমাদের টিম সিলেকশন। কালকে সকালবেলা আমরা আবার খেলা দেখতে বসবো, দেখে তারপরে যদি দেখা যাক কালকে ইন্ডিয়া হারে কিনা, বা বলতে বাধ্য হচ্ছে, কিছু বলার নেই। কারণ এবং যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি খুব খুশি হব, আর কালকে না হলেও পরশুদিন, ব্যাস সেটাই দেখার জন্য বসা, আর কিছু না। তো আপনারা সবাই ভালো থাকুন, খেলা মন দিয়ে দেখুন, বলবো না, খেলাটা দেখুন, ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করুন, আর আমাকে সাপোর্ট করুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন যাতে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আসে প্রপার টাইমে। এবং কারোর কোনো মূল্যবান কমেন্ট থাকলে আমাকে কমেন্টগুলো করুন, আমি যাতে নিজেকে এনরিচ করতে পারি। এই হলো আমাদের আজকের আলোচনা। নমস্কার, সবাই ভালো থাকবেন।